আমি বলছি আমাদের সূচক কিন্তু বলছে না যে ফ্যাকচুয়ালি এটা বেড়েছে, এটা কিন্তু আমরা কোনো কিছু রাগঢাক করছি না, আমরা কিছু ধারণা সূচকে একটা একটা র্যাঙ্কিং হচ্ছে, সেই র্যাঙ্কিং এ গতবার এরকম অবস্থান ছিলাম, এইবার এরকম অবস্থানে এসেছি ধারণা সূচকে, সেটা কিন্তু ঠিক আছে। কিন্তু এই ধারণাটা কোত্থেকে হয়? ধারণাটা তো হয় মানুষের অভিজ্ঞতা থেকে, অথবা মানুষ যেটা দেখছে চোখের সামনে, যেটা শুনছে তার উপর ভিত্তি করে ধারণা হয়, সেখানে অবশ্যই মার্জিন অফ এরর আমি কিন্তু শুরু থেকে বলছি। সেখানে আমি আপনার সাথে এগ্রি করি না, Definitely, আমি কমপ্লিটলি এগ্রি করি। মানুষের অভিজ্ঞতা এবং সে যেগুলো ফেস করছে তার বেসে ধারণা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ধরেন বিভিন্নভাবে ধারণা তৈরি হয়, যে ডিস্টরশন অফ ইনফরমেশন হতে পারে গণমাধ্যম। ধরেন একটা বিষয় যেরকম না ঠিক অন্যভাবে উপস্থাপিত হয়ে মানুষের মধ্যে কমপ্লিটলি ভুল ধারণা তৈরি হচ্ছে, এরকম ঘটনা এই সমাজে দেখেছি আমরা। কাজে ফ্যাকচুয়ালি ঘটনাটা একরকম কিন্তু ধারণা আর রকম তৈরি হয়েছে। কাজে আপনি পারসেপশন ইন্ডেক্স নিলে তখন ধারণা এখন আমি যদি বলি ধারণাটি কেন তৈরি হয়, আপনি দেখেন আমি এটাই বলছি, ধারণাগুলি অনেক কারণে তৈরি হতে পারে। গত এক বছরে দুর্নীতি দমন কমিশন ১৫০০ উপর ব্যক্তিকে, আমি একদম স্পেসিফিক যদি বলি, ১৫৯৮ জনকে দায় মুক্তি দিয়েছে দুর্নীতির অভিযোগ থেকে। এটা কি মানুষকে একটা দুর্নীতির প্রবণতা আরো বেশি ব্যাপকতা বাড়ার একটা মানুষকে ধারণা দেয় না? এই প্রশ্নের জবাব নিয়ে আমি ফিরবো, তার আগে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। জনাব আরাফাত, আপনার কাছে ছিলাম বিরতিতে যাওয়ার আগে, এবং প্রশ্ন ছিল যে এই বছর ১৫৯৮ জনকে দুদক দায় মুক্তি দিয়েছে, তাহলে মানুষের কাছে দুর্নীতির ধারণা, পারসেপশন, এটা কেন বেশি হবে না? এক্স্যাক্টলি, আপনার প্রশ্নটা আমাকে সুবিধা হলো। এই যে এই প্রশ্নগুলি কিন্তু পারসেপশন তৈরি করে। এই যে দায় মুক্তি দেওয়ার ব্যাপারটা দুদকের ম্যান্ডেটেই আছে। সে যখন কারো পিছে সন্দেহ করে লাগবে, তো সে যখন ইনভেস্টিগেট করবে, ইদার তাকে ধরবে, যদি খুঁজে পাওয়া যায় তার শাস্তি হবে মানে আইনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে, অথবা যদি তাকে না পাওয়া যায় দুদককে কিন্তু তাকে একটা সার্টিফিকেট দিতে হবে, কারণ সেই লোকটার না হলে একটা মিডিয়া ট্রায়াল হবে। এবং এই ঘটনা তাহলে কেন সরকারি দলের লোকদের ক্ষেত্রেই হয়? আমি তো শেষ করি। এখন যেটা হচ্ছে কি, সরকারি দলের লোককে যেহেতু তারা ধরছে বেশি, সরকারেরই যেহেতু দায়িত্ব বেশি, এটাই তো ইটস আ গুড এক্সাম্পল ইন আ ওয়ে। না, বিরোধী দল কিংবা অন্য ভিন্ন মতের যারা থাকেন তাদের ক্ষেত্রে এই দায় মুক্তিটা খুবই কম। সেটা তো হবেই কোয়াইট ন্যাচারালি। সরকার যারা দায়িত্বে থাকে তাদের তো কাজটা বেশি, তারা তো ভুলটা বেশি করছে, তাদের পিছিয়ে তো বেশি ধরবে। তা এমন যদি হতো সরকারকে কম ধরছে, দায় মুক্তি দিচ্ছে বেশি, তা তো না, ধরছে তো সরকারকে বেশি, উইচ ইজ অলসো এ গুড সাইন। জিনিসটা হচ্ছে যে এই যে দায় মুক্তিগুলি যে দেয়া হলো, আপনি যদি একটা ইনডেপথ থরো ইনভেস্টিগেট করে দেখাতে পারতেন এই ১৫০০-এর মধ্যে এতগুলি পাওয়া গেছে আসলে দুর্নীতি করেছিল কিন্তু দায় মুক্তি দেওয়ার জন্য দিয়েছে, তাহলে একটা সলিড রিসার্চ হতে পারতো। কিন্তু সেটা আমি করছি না। হয়তো জেনুইনলি সবাইকে দায় মুক্তি দিয়েছে অ্যাজ পার দ্য দুদক ম্যান্ডেট, কিন্তু আমি এটাকে উপস্থাপন করছি এমন ভাবে, দেখো সরকারি দলের লোকজনকে দায় মুক্তি দিয়ে দিচ্ছে, তো সাধারণ মানুষের মাথার মধ্যে পারসেপশন যেটা ক্রিয়েট হবেই যে এই যে দুদক। শেষ করি, কঠিন কোশ্চেন গুলি করে একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন পরে করেন, একটু ক্লিয়ারিফাই দিস। তখন কিন্তু এই ধারণাটা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, তখন মানুষের কোনো নেগেটিভ ধারণা তৈরি হয়ে যায়, তখন এই যে করাপশন পারসেপশন ইন্ডেক্সেও এটা ইম্প্যাক্ট ফেলে। যে কারণে আমি বলছি যে জেনুইনলি যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি, টিআই ইজ ডুইং যেটা চেষ্টা করছে ফাইন, বাট আরো জেনুইনলি আমরা হয়তো করাপশন কার্ভ করতে কন্ট্রিবিউট করতে পারি যদি আরো বেশি ইনডেপথ রিসার্চগুলি করা যায়। এবং এখানে কিন্তু ইম্পর্টেন্স এটারও আছে, যারা ভালো কাজ করার চেষ্টা করছে তাকে যদি আপনি মিসরিপ্রেজেন্ট না করে তাকে একটু বাহাবা দেওয়ার দরকার আছে, তারও মোটিভেশন লাগে। কেউ যদি সততার সাথে ডেডিকেশনের সাথে সৎ থেকে চেষ্টা করে, কিন্তু সে ধরেন কয়েকজনকে দায় মুক্তি দিল অ্যাজ পার দেয়ার ম্যান্ডেট, কিন্তু আমি এটা উপস্থাপন করলো এমন ভাবে যে অ্যাজ ইফ সে ইনফ্লুয়েন্স করে করছে, তাহলে কিন্তু সেই লোকগুলি বা সেই গ্রুপ অফ পিপল গুলোরও কিন্তু ডিমোটিভেটেড হয়। সো সেই জায়গা থেকে এটা কিন্তু আলটিমেটলি লং রানে কোনো হেল্প করে না। কারণ আমি চিন্তা করবো আমি একটা দায়িত্ব নিয়ে বসেছি, আমি ভালো করি খারাপ করি আমাকে গালি খেতেই হবে, তাহলে আমি ভালো করার তো মোটিভেশন পাবো না। এই কারণে আরো ইনডেপথ রিসার্চগুলি, ইনভেস্টিগেশনগুলি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আপনাকে আমি বলে রাখেন, মৌলিক কয়েকটা বিষয়। ইফতেখার ভাই শুরুতে যেটি বললেন যে টিআই অনেকগুলি আছে, পরে কিন্তু কথার মধ্যে হারিয়ে যাবে। প্রথম প্রশ্নটাই অনেক জটিল, তো এটা একটু ক্লারিফাই করি, আপনার অনেক প্রশ্ন উত্তর ক্লারিফিকেশন চলে আসবে। অনেকগুলি মানে আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে যে রিপোর্টগুলি নেওয়া হয়, উইচ সাউন্ডস ভেরি ইমপ্রেসিভ, আই এগ্রি, বাট এট দ্য সেম টাইম আমার যেটা মনে হচ্ছে যে তার মানে টিআই এর এই বিষয়গুলি তারা ডিপেন্ডেন্ট অন আদার ইন্ডিপেন্ডেন্ট। ওই প্রসঙ্গে আসার আগে আপনার আগে যে বিষয়টিতে ছিলেন যে দুর্নীতির ধারণা যেভাবে তৈরি হয় এবং যেভাবে রিপ্রেজেন্ট হয়, আমি যদি আপনাকে বলি দুদক যাদেরকে দায় মুক্তি দিয়েছে তাদের মধ্যে আমি কয়েকজনের নাম বলছি। সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাসের আলী। এদেরকে এদের বিষয়ে তদন্ত মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে।
এবং দায় মুক্তি পেয়েছে অনেকেই। মাঝপথে তদন্ত থামিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ। মাঝপথে তদন্ত থামিয়ে কখনোই দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ না, নেই। এটা দায় মুক্তি না, আমি আপনি আপনাকে এই যে এই ধরনের ইনফরমেশন গুলি না, পারসেপশন ক্রিয়েট করে। এদের তদন্ত মাঝপথে থামিয়ে দেওয়া হয়েছে। দায় মুক্তি পেয়েছে সম্প্রতি আমরা দেখেছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফমা রুহুল হক সহ 5 জন। তো এই যে আপনার প্রভাবশালীরা যখন এই ঘটনাগুলি ঘটে, তখন মানুষের ভিতরে দুর্নীতির ধারণার যে এটা সূচক আপনারা আরো সেটা ক্রিয়েট কি করেন। বাড়ে না? এটা আপনারা আরো বাড়ান কিভাবে জানেন? বলেন। এই যে বলছেন ভাই রুহুল হক সাহেবের দায় মুক্তিটা আপনি যদি একটু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে বলতেন, দেখেন এখানে উনি আসলে করাপশনটা করেছে, এটা তো বলতে পারছেন না। আপনি তো বলছেন প্রভাবশালী মানে সে করেছেই, তাকে দায় মুক্তি দেওয়া যাবে না, তাকে না, শাস্তি পেতে হতো। হলফনামায় তার What if- যে সম্পদের হিসাব ছিল, শুনেন এগুলো এই জন্য তো ইনভেস্টিগেশন প্রয়োজন আছে। হলফনামায় একটা প্রিলিমিনারি ইনফরমেশন দেখে একটা লোককে আপনি ফাঁসি দিয়ে দিবেন? ইনভেস্টিগেশন কেন করতে হয়, বিচার কেন করতে হয়? ওই তার সেলফ ডিফেন্সে তো আপনাকে সেই সুযোগটা দিতে হবে। ইভেনচুয়ালি যদি প্রমাণিত হয় সে নির্দোষ, তাহলে তাকে দায় মুক্তি দিবেনই। কিন্তু আপনি তো সেটা বলছেন না যে ভাই সে নির্দোষ প্রমাণিত দেখিয়ে দায় মুক্তি দিচ্ছে, কিন্তু আমি পেয়েছি আসলে সে নির্দোষ না। আপনি কিন্তু কিছু প্রিলিমিনারি ইনফরমেশনের উপর বেস করেই বলছেন সে প্রভাবশালী, কিন্তু দায় মুক্তি দিয়ে দিয়েছে। মানে আপনিও কিন্তু অ্যাজাম্পশনের উপর বলছেন সে প্রভাবশালী, তাকে শাস্তিটা দিতেই হতো। প্রভাবশালী মানেই যেমন আপনি তাকে দায় মুক্তি দিবেন না অন্যায় করে থাকলেও, একইভাবে সে প্রভাবশালী বলেই সে অন্যায় না করলেও বেসড অন প্রিলিমিনারি ইনফরমেশন আপনি তাকে জোর করে শাস্তি দিবেন, এটাও এক কাজের কথা নয়। আমি সে জায়গায় দাঁড়িয়ে বলছি। এখানে আমি আবার এটাও দাবি করছি না, একটু লাস্ট একটা কথা বলে নিই, যে সবকিছু সঠিক হচ্ছে এটাও আমি দাবি করছি না। আমি বলছি আমাদের দিক থেকে আমরা যদি আরেকটু ইনডেপথ অ্যান্ড ইনভেস্টিগেশন করে ফ্যাকচুয়াল ইনফরমেশন এনে, এই ভাষা সুপারফিশিয়াল না, এনে যদি বলতে পারতাম দেখো এই জায়গায় এই পয়েন্ট আউট করে এইখানে দুদক এই অন্যায়টা করেছে, যেটা দুদকের চেয়ারম্যান আজকে চুপ্পু সাহেব দাবি করেছেন, এগুলো কিন্তু বলার হচ্ছে না। কিন্তু শুধু ভাষা বিষয়গুলি বলে মানুষের পারসেপশনে আরো আপনার ওই পলিউশন ঢুকানো হচ্ছে, তখন তো জনাব এই কাজগুলো ইফতেখারুজ্জামান, হবে। তাহলে কি আপনারা এই টিআই রিপোর্ট প্রকাশ করে মানুষের পারসেপশন বাড়িয়ে দিচ্ছেন? কারণ আপনারা একটা রিপোর্ট প্রকাশ করছেন, সেটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, ফলে মানুষের আসলে দুর্নীতির ধারণাটা কি আরো বাড়ছে কিনা? প্রথম কথা হচ্ছে যে এই সূচকটা মানুষের ধারণার প্রতিফলনটা করাচ্ছে। মানুষের ধারণা যেটা সেটার প্রতিফলন ঘটেছে, সেটা কেন ক্রেডিবল সেটা আমি ইতিমধ্যে ব্যাখ্যা করেছি। আমি প্রফেসর আরাফাতের সাথে তাকে সম্মান করে এবং তার সাথে যে কথাগুলো তিনি বলেছেন তার অনেকাংশেই আমি তার সাথে একমত হয়ে বলবো এটার ক্রেডিবিলিটি সম্পর্কে এনশিওর করা হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে যে এর ফলে যদি মানুষের দুর্নীতি সম্পর্কে, বাংলাদেশের দুর্নীতির অবস্থা ব্যাপক উদ্বেগজনক, এই ধারণাটা যদি সৃষ্টি হয় সেটা আমার জন্য ভালো। আমি বলি জাতির জন্য ভালো, সরকারের জন্য ভালো, দুদকের জন্য ভালো। কারণ এই ধারণাটা যত বেশি প্রকট হবে তত সরকারের উপরে চাপ হবে, দুদকের উপরে চাপ হবে, যেটাকে যেন কার্যকরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। দু একটা কথা বলি, সেখানে আপনি বলেছেন এবং প্রফেসর আরাফাত যেটা বলেছেন, আমরা কিন্তু ব্যক্তির দুর্নীতি নিয়ে আমরা কাজ করি না, অনুসন্ধান করি না, মন্তব্য করি না। কিন্তু যে কারণে দুদক সম্পর্কে ইমপ্রেশনগুলো যেটা হয়েছে, যেমন পদ্মা সেতুর বিষয়টা, পদ্মা সেতুকে যে অনুসন্ধান, এটা লম্বা স্টোরি, আমি সেখানে যাওয়ার সময় আমি বলবো না, দরকার নেই। শুধু একটা কথা বলবো, দুদকের নিজস্ব অনুসন্ধানে কিন্তু একটা তালিকা তৈরি করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে আমলযোগ্য অপরাধ হয়েছে। তারপরে তার থেকে কিছু ব্যক্তিকে রাখা হলো, কিছু ব্যক্তিকে রাখা হলো না, এফআইআর করা হলো। 1.5 বছর পরে এসে সেই একই দুদক আবার কিন্তু বলছে যাদের অপরাধ আমলযোগ্য হয়েছিল, যার উপর ভিত্তি করে এফআইআর করা হয়েছে, সেটা দেখা গেল যে না, এটা আমলযোগ্য কিছু নেই। এখন এটা হতেই পারে, তখন তাদেরকে দায় মুক্তি দেওয়া হলো। দায়মুক্তির কথা এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, এটা দুদকের নিজস্ব, দুদক পছন্দ করেন না। দুদক আমাদের সহযোগী প্রতিষ্ঠান, আমরা মনে করি যে দুদকের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আরো কার্যকর হবে সেটা আমরা চাই। এবং যেটা বললেন যে বাহবা, আমরা দুদককে কিন্তু, আমি যখন এই কথাগুলি বলেছি আজকে কিন্তু প্রথমেই বলেছি যে বাংলাদেশে 10 বছর যাবত দুদক হয়েছে। প্রথম 3 বছর যখন হয়েছিল 94 থেকে 2004 থেকে 7, তখন কিন্তু শুধু কমিশনারদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ছাড়া কিছু হয়নি। পরের 2 বছর একটা হাই প্রোফাইল, হাই স্পিড করা অ্যান্টি কারাপশন মুভমেন্ট হয়েছে বা ড্রাইভ হয়েছে, সেখানে সেই দুদকও কিন্তু সত্যিকার অর্থে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে কাজ করতে পারে সেটা আমরা দেখিনি, এবং সেখানে অনেক ধরনের ডিবেট আছে। এরপরে বর্তমান রাজনৈতিক সরকার তার আগের মেয়াদে যেতে হয়েছে। আমরা এই কথাটা আমি প্রাউডলি সবসময় বলি যে দুদক অন্তত এই গত 1-1.5 বছরে এই জিনিসটা করতে পেরেছে যে ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে নিয়ে এসছে, এবং এটা কিন্তু আমাদের প্রত্যাশাকে, দেশবাসীর প্রত্যাশাকে আরো বাড়িয়ে দিয়েছে। কিন্তু পরের পর্যায়ে খুব ভালো একটা ইনিশিয়েটিভ। কিন্তু পরের পর্যায়টা হচ্ছে আপনি যেটা বলেছেন, সেটা দায় মুক্তি বলে না, যাই হোক না কেন, যেহেতু পদ্মা সেতুর কথা বললাম, হলফনামার কথাটা যেহেতু আসছে, হলফনামাটা কিন্তু আমার নিজের স্টেটমেন্ট, বেসড অন আমার কিন্তু নির্বাচনের সময় আমার নিজের স্টেটমেন্ট। সেখানে আমি বলেছি আমার বৈধ হয় এতটুকু, আমি বলেছি আমার সম্পদ এতটুকু। পরবর্তীতে আমি যদি দুদকের কাছে গিয়ে বলতে পারি যে হ্যাঁ আমার কিন্তু ডেসিমেলটা এখানে না হয়ে ওখানে হওয়ার কথা ছিল, আমি বলতে পারি যে আমার ইনকাম ট্যাক্স লয়ার ভুল করেছে,
সেটাকে দুদকের জন্য যথেষ্ট হবে? এই ধরনের হাই প্রোফাইল কেসে দুদককে নিজের ইনফরমেশন নাই, যে নিজের কোনো ক্যাপাসিটি নাই যে আসলেই যে একজন আমার যে বৈধ হয় তার সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পদ আমার হয়েছে কিনা, এই কাজটা কিন্তু দুদক করতে পারতো। আমার কথা হলো দুদকের কিন্তু যে চ্যালেঞ্জটা দুদক নিয়েছে সেটা মানুষের কাছে আস্থা সৃষ্টি করার জন্য তার অনেক অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো মানুষের দৃষ্টিতে, এবং আমি যেহেতু এটা দুদক নিয়ে কাজ করি, আমার দৃষ্টিতে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেখানে যতটুকু ডেলিভারি ততটুকু করা যায় না। আমি আরেকটা কথা বলে শেষ করি, রেলওয়ের বিষয়টাতে মানে যেটা বলা হলো যে আমরা কিন্তু সবসময় বলি যার বিরুদ্ধে অভিযোগ তিনি কিন্তু অপরাধী না, আনটিল এন্ড আনলেস ইট হ্যাজ গন থ্রু দ্য ডিউ প্রসেস। ঠিক আছে, এখন রেলওয়ের যে কেলেঙ্কারি সেখানে সবচেয়ে বড় যে উইটনেস হতে পারতো